যেগুলো ক্যাচ কর্ড, তাই না? এই যে ক্যাচ কর্ডের জন্য আমাদের আলাদা একটা ইয়ে আছে, বক্স আছে, এখানে আমরা ববিন রাখতেছি। এগুলোই মূলত আমরা ক্যাচ কর্ডের জন্য ইউজ করতেছি। এখন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে কি ধরনের লেনো ক্রিয়েট হয়। আমাদের এখানে সার্কুলার লেনো তৈরি হয়। কি লেনো? বা ফুল ক্রস লেনো। এটার জন্য আলাদা বক্স আছে, এটা হচ্ছে এই যে সার্কুলার লেনো বক্স। ভাই ওই বক্সটা খুলেন, ভাই ওই বক্সটা খুলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তো দেখেন ওই বক্সে দুইটা ববিন আছে, দেখছেন? কয়টা ববিন আছে? দুইটা। ওইটার নাম কি বলো? ওইটার নাম কি? বক্সের নাম কি? কি লেনোভো? সার্কুলার লেনোভো। সার্কুলার লেনোভো। এখানে ববিন কয়টা হচ্ছে? এটা হচ্ছে সবসময় এরকম রোটেট করতে পারে। রোটেট করার ফলে কি হবে? ফুল ক্রস হচ্ছে, হাফ ক্রসটা মানে সে কিন্তু কিছু সাইড কিছু রোটেট করতে পারে আরেকটা। ওটা হওয়ার কারণে কিন্তু এখানে লেনো তৈরি হচ্ছে। এটা হয়ে গেল। এরপরে দেখি আমাদের ব্যাক রেস্ট হাইট এবং ব্যাক রেস্টের ডেপথ। ব্যাক রেস্ট কোনটা এখানে দেখান আমাকে। ওই ব্যাক রেস্ট কোনটা? কনফিউশন কেউ? এটা ব্যাক রেস্ট? না না না, এটা ব্যাক রেস্ট। আচ্ছা, এরপরে দেখবো আমরা যে ব্যাক রেস্টের হাইট এবং ব্যাক রেস্টের ডেপথ আমরা কেন করতেছি। এই যে ব্যাক রেস্টের ডেপথ হচ্ছে এই যে এটা স্কেলিং করা, দেখেন নিচে নামে কত আছে? 1 2 3 4 5 6 না, কততে আমরা ডেপথটা ই করছি, রাখছি 6 এ। কেন 6 এ? এই যে 4 এ। ব্যাক রেস্টের ডেপথ কততে আছে? ডেপথ মানে এটাকে সামনে পিছিয়ে নিব। উপরের জন্য আলাদা স্কেল, এটা আমি জাস্ট ডেপথের কথা বলছি। 4 থেকে শুরু করে এই পর্যন্ত। এটাকে খুলে, এই যে এগুলোকে খুলে, এটা 4 এর জায়গায় যদি আমি 2 এ দিই, তার মানে ব্যাক রেস্টটা সামনে চলে আসলো, তাহলে ডেপথ কমে গেল। এটাকেই ডেপথ বলি, সামনে কিছু দেওয়াটাকে ডেপথ বলি। হাইট উপর নিচ তো হচ্ছে হাইট। ডেপথ এবং হাইটের মধ্যে তো এটা সেই পার্থক্য বোঝা যায়। যাই হোক, আর আরেকটা হচ্ছে এটার হাইটটা হচ্ছে, এই হাইটের স্কুল হচ্ছে এইটা, দেখো তো কত আছে? 8। এই সিগন্যাল ল্যাম্প ভেঙে ফেলায় না তোমরা আবার ধরে। এটা দেখো সবাই, এই যে ড্রপারের কাজ তো আমরা জানি, এটা ওয়াট সিস্টেম বটন। প্রতিটা ইন্ডিভিজুয়াল ওয়াট লাইনের জন্য আমরা ইন্ডিভিজুয়াল ড্রপার ইউজ করতে পারি। এখন এটাকেও আমরা কি করতে পারি? হাইটটাকে কম বেশি করতে পারি, আবার ডেপথটাকেও কি করতে পারি? এটা হচ্ছে ডেপথের জন্য। এই যে ড্রপার বারে এটা হচ্ছে ডেপথ, তাই না? একে সামনে পিছু করতে কততে আছে? মার্কিং কততে আছে? 6 এ। না না, 5 এই যে তুমি এটা দেখতেছো, এই যে কাটা আছে, দেখছো? আগে 6 5 এ বলে ভালো, আগে দেখবা কাটার জন্য। দেখো, যারা দেখো না, দেখো হাইট বের করো তো, কোথায় আছে হাইট? কততে আছে? হাইট আছে 3 4। এই সরো, এই দেখো, এই তোমরা যারা দেখছো পিছে যাও, যারা দেখছো পিছে যাও, সবাই সামনে থেকে পিছে যাও, যারা দেখছো দেখো। তুমি দেখছো? আচ্ছা, এখন আমি একটা মানে মিলিটারি ফ্যাব্রিক তৈরি করবো। মিলিটারি একটা ফ্যাব্রিক যেগুলোতে ইপিআই এবং পিপিআই অনেক হাই, খুবই কমপ্যাক্ট। তখন আমার ডেপথটা কি করবো? আমি কম করবো না বেশি করবো? অনেক সামনে নিয়ে যাবো। তার মানে এখানে একটা রিকোয়ারমেন্ট পেলাম যে আমি কী ধরনের ফেব্রিক ইউজ করতেছি, কী ধরনের ফেব্রিক বানাবো, প্রডিউস করবো, তার উপরে ব্যাক রেস্টের ডেপথ কিন্তু নির্ভর করবে। আবার অনেক ইপিআই পিপিআই কম, তখন আমরা কিন্তু ব্যাক রেস্টের ডেপথ আবার বাড়াই দিতে পারি, তাই না? কিন্তু যখন ইপিআই পিপিআই পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডেপথটা কিন্তু আমরা কী করতে হবে?
হাইট অবশ্যই ডেপথের সাথে হাইট করে দেবো, যেহেতু টেনশন আমার বেশি রাখতে হবে। এখন ড্রপার বার কিন্তু ব্যাক রেস্টের সাথে এটা অনেকটা রিলেটেড। তুমি যদি এখন এটাকে সামনে না, তাহলে এটাকে সামনে নিতে হবে, তাই না? এটাকে যদি উপরে উঠে আবার এটাকে কি করতে হবে, এটা উপরে যেতে হবে, মানে এর সাথে সিনক্রোনাইজ রাখতে হবে, ঠিক আছে? সুবিধাটা আমি ওটা বলি না, আমি বলতে দেখা গেছে যে আমাদের প্রতি ইঞ্চিতে ইপিআই বেশি, আবার পিপিএ আমি বেশি দিই, মানে অনেক ডেন্স ফেব্রিক তৈরি হবে। সেক্ষেত্রে কি হবে, ব্যাক রেস্টটা আমরা ডেপথটা কমাই দিব, মানে আমি ব্যাক সাইড লেন্থটা কমাবো। এটার মাধ্যমে কি হবে, এটাকে যদি সামনে আগাই, তার মানে ব্যাক সাইড লেন্থ কমে আসবে না? কি আপনি কি এখন কনফিউশন আছেন? মানে এইটাকে যদি আমি সামনে আগাই দিই, মানে ব্যাক সাইড লেন্থ কমে আসবে। কমে যাওয়া মানে কি, এখানে আমি এইটা হবে, ডেপটা কম বেশি হবে। আর ওটার কারণে একটা বিষয় আছে, কারণ কি আপনার যখন ইপিআই যখন বাড়বে, তখন যদি আপনি শেড হাইট যদি বাড়ান, তখন কি হবে, ইয়ারের উপরে অসম স্টেজ অনেক বেশি পড়ে, কারণ আপনার অনেক ইয়ার, আপনি এটাকে বেশি ডেপথে যদি উঠাতে চান, তখন ইয়ার ব্রেকেজ অনেক এটা কিছু এটা তো উঠাতে পারবো, হাইট করতে পারবো, আবার ইও করতে হাইট উঠানো নামানোর হ্যাঁ, এটা থিওরিতে পড়বো, আমি জাস্ট খালি একটু বললাম। বাকি এটা মনে রাখবেন যে ডেন্স ফেব্রিক তৈরি করার জন্য একটা ডিপার্টমেন্ট, এবং এইটা হচ্ছে আমাদের লোড সেল। এই যে এটা লোড সেল, এটা হচ্ছে আমাদের কি লোড সেল। এই লোড সেলটা কার সাথে আছে? ব্যাক রেস্টের সাথে। কার সাথে কানেকশন? ব্যাক রেস্ট। এই যে লোড সেল, এই যে কানেকশনটা কার সাথে? ব্যাক রেস্টের সাথে। এখন দেখেন এই যে ওয়ারপিয়ানটা বিম থেকে ব্যাক রেস্টের উপরে আছে, ব্যাক রেস্টের উপরে একটা টেনশন হচ্ছে, ক্রিয়েট করছে, তাই না? ব্যাক রেস্টের উপরে একটা, এখন এই ওয়ারপিয়ানটার উপরে মানে ওয়ারপিয়ানের কতটুকু টেনশন আছে সেটা ব্যাক রেস্টের উপরে ফলার পরে ব্যাক রেস্ট এটা সেন্সিং করতেছে। আমার কথা বলছি, এ তো এই যে ইয়ানটা আসতেছে, ইয়ানটা কার উপর আসছে? ব্যাক রেস্টের উপরে, এটা উপর টেনশনে আছে, ইয়ানের টেনশন। হ্যাঁ, ইয়ানের টেনশন, এইটা কে কাউন্ট করতেছে? আমরা সর্বোচ্চ 8.5 কিলো নিউটন প্রেসার ওয়ারপিএম এর করে দিতে পারি। কত? 8.5। তার মানে এখন বর্তমানে মানে 2.5 আছে না ভাই? 2.5 কিলো নিউটন আছে এখন। এটাকে সর্বোচ্চ আমরা কত দিতে পারবো? 8.5 কিলো নিউটন ম্যাক্সিমাম, বুঝছেন? তার মানে লোড সেলের কাজ কি, অর্থাৎ মানে ওয়ারপিয়ানের উপরে কতটুকু টেনশন আছে এটাকে সে মেজার করবে। আগে থেকে আমরা ডিটারমাইন করে দিব মনিটরে যে আমার ওয়ারপিয়ানের উপর এত পরিমাণ টেনশন থাকবে। সাপোজ 3.5 কিলো নিউটন দিয়ে দিচ্ছি, তার মানে এটার উপর টেনশন কতটুকু থাকবে? 0.5 কিলো নিউটন, যেটা সেন্স করবে কে? লোড সেল। অর্থাৎ আগে আমি প্রি ডিটারমেন্ট আগে করে দিব যে এখন 3.5 কিলো নিউটন থাকবে। আমার রিকোয়ারমেন্ট কত? ওয়ারপিয়ানের উপর টেনশনটা 3.5, যেটা সেন্সিং করতেছি কার মধ্যে? এই ব্যাক রেস্টের ফলার ফলে তো বোঝা যাবে যে কতটুকু টেনশন আছে, সেটা সেন্স করতেছে কে? ক্লিয়ার? আচ্ছা যান, এখন যান, এখানে যান। আচ্ছা, এটার কাছ থেকে এখানে কি রোল করে? দেখলি এখন দেখেন তো এখানে লেখা আছে কি 2.KN, 2 পয়েন্ট কত আছে? 5.6 রিকোয়েস্টেড টেনশন, রিকোয়েস্ট 2.5 দেওয়া আছে, কিন্তু এখানে চাপ দেন তো দেখি, দেখেন চাপ দেন দিলে এখানে কত বাড়তেছে। এই যে সেন্সটা করতেছে কে? সেন্স করতেছে কে? ওই লোড সেল। এই লোড সেলটার প্রেসারটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে প্রসেসর, এই যে পিএলসি বা এই যে প্রোগ্রামার, এই কন্ট্রোলারের মাধ্যমে এই যে এটা প্রোগ্রামের কন্ট্রোলার কিলো, এই যে এখানে দেওয়া আছে KN, কিলো নিউটন,
হ্যাঁ পুরাটা ঠিক আছে? এটা সম্বন্ধে বলছেন? না ইজিং মোশন বলবো না না, ইজিং মোশন এটা বলছেন। না না এটা পরে এটা শেষ করে বুঝতে পারছেন? তাহলে এটা হয়েছে? আবার আসুন এই পিপটা দলের মতো এই কি হলো এটা ইজিং রোলার বা ইজিং মোশন যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের এই যে ইজিং রোলার বা ইজিং শ্যাফট যেটা বলে, এটাকে কি বলতেছি, ইজিং মোশন বলতেছি। এই যে এটা এই হাত দিয়ে দেখাও তো, এখান থেকে একটু দেখো। হ্যাঁ দেখো, এটাকে কি বলছে, ইজিং মোশন। এটা কি বলে, ইজিং মোশন বা রোলার ড্যান্সিং রোলার। রোলারের মাধ্যমে তো মোশন পাবা না? আমাদের রোলার ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমাদের এখানে রোলার না, আমরা এখানে শ্যাফট ইউজ করি। মানে রোলার নাই জিনিসটা ইজিং মোশন। এটা কি মোশন? ইজিং মোশন। এখন আমাকে একজন বলেন তো, ইজিং মোশনের কাজটা কি হতে পারে? ওই টেনশন কমবে চলে অ্যাডজাস্ট করবে টেনশনটা হচ্ছে এটা বুঝলাম। তাহলে আমরা বলতে পারি যে যখন বিট আপ হচ্ছে, সেট আপ হলো, আপ ডাউনের সময় তখন যদি আমি এটাকে যদি একটু সামনের দিকে দিয়ে দিলাম, টেনশনটা জোরে বলেন। রিডিউস হয়ে গেল না? আবার যখন হবে ক্লোজ হবে, তখন আবার যদি এটা পিছিয়ে দিয়ে দিলাম, তখন আবার টেনশন আবার ইভেন হয়ে গেল না? এইটা একটা রিজন। আরেকটা রিজন হতে পারে, যখন বিট আপ হচ্ছে, বিট আপ তো অনেক ফোর্সে হচ্ছে, বিট আপ হওয়ার কারণে কি হতে পারে, লোম ভাইব্রেট হতে পারে। যখন বিট আপটা হচ্ছে, তখন কি হবে, এই অংশগুলো সামনের দিকে যাওয়ার প্রবণতা থাকবে। সাপোজ আমি একটা জিনিস বাড়ি দিলাম, এটা ভাইব্রেট ক্রিয়েট হলো না? ভাইব্রেট ক্রিয়েট হবে কিনা? একটা বাড়ি থেকে তো শক, মানে শক তৈরি হবে। কি হবে? শক। এটাকে আমরা বলতে পারি শক অ্যাবজর্বার। কি বলতে পারি? কারণ সে একটা শক তৈরি হচ্ছে বা ভাইব্রেট তৈরি হচ্ছে, এই ভাইব্রেটটাকে সে কি করতেছে, অ্যাবজর্ব করতেছে। কার মাধ্যমে করতেছে? ইজিং মোশনের মাধ্যমে। আরেকটা হতে পারে যেটা আপনি বললেন, যে আমি শেড ওপেন করতেছি, ওপেন হওয়ার ফলে ইয়ানের উপরে টেনশন, অসম টেনশন করতে, তখন আমি এটাকে যদি সামনে একটু আগিয়ে দিই, এ তো এরকম করবে, ক্যামের মাধ্যমে সে একবার এরকম সামনে, একবার পিছু হবে, সামনে পিছু হবে, তখন কি হবে, টেনশনটা কি হবে, মিনিমাইজ হয়ে গেল। আবার যখন হবে, সমান হবে, লেভেল হবে, তখন আবার যদি এটাকে দিয়ে দিই, তখন ইভেন্ট টেনশন ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা এটাকে করতে পারি। হ্যাঁ, সবসময় সামনে পিছু হতে পারে, এটাকে নিয়ে কি করতে পারে, সামনে পিছু হতে পারে। রুলার থাকলে ওটা কিভাবে কাজ করে? এটা সামনে গেলে এবার যে কানেকশনটা সামনে আসে, এই টোটাল এই যে ব্যাক লিস্টে ব্যাক সাইজ এটা সামনে রোলারের ক্ষেত্রে একই ব্যাকলিস্টের নিচে থাকে। হ্যাঁ, নিচে থাকবে। ইন্ডাস্ট্রি দেখছো, তোমার ড্যান্সিং রোলার দেখছো? আমি ইন্ডাস্ট্রিতে ভাই ড্যান্সিং রোলারটা কিভাবে কাজ করে ভাই, ড্যান্সিং রোলারটা ড্যান্সিংটার কাজ হচ্ছে আপনার হালকা পরিমাণে অবস্থানটা কোথায় দেখেন, ব্যাক টেস্টের সাথে না, ব্যাকটেস্ট ফার্স্ট ব্যাকটেস্ট তার উপরে থাকে ড্যান্সিং রোলার। ছোট চিকুন করে না, এটা চিকন মানে একই পিকাদারের সব একই, পিছনেরটা আর উপরেরটা একই। মানে ব্যাক রেস্ট, ধরেন আমি যদি এখানে ব্যাক রেস্ট বসাই, ওখানে না, ব্যাকটেস্টের পজিশন নিচে। এই যে এখানে যদি ব্যাক রেস্ট বসাই, এই যে এই জায়গাটা, এই যে এখানে দেওয়া আছে দেখছেন, তাহলে ড্যান্সিং রোলারটা হবে এই জায়গায়, ওইটার এর উপর দিয়ে উপরে থাকবে তো। ব্যাক রেস্ট হয়ে ড্যান্সিং রোলারে আসবে। এখানে সাইড ব্যাকলিস্টের পজিশন এইটা। এই যে এইটা এখানে বড় একটা বিয়ারিং এ যদি এরকম মোটা একটা সে ইয়া থাকে। এখানে যদি ব্যাক রেস্ট থাকে, এখানে থাকবে কি, ড্যান্সিং রোলার। তারপরে এটা কিভাবে কাজ করবে ভাই, রোজা ভাই, ড্যান্সিং রোলারটা ড্যান্সিং রোলারটার কাজ হচ্ছে এই যে ইজিং মোশন যেটা আছে না, এর সাথে তখন কানেকশন থাকবে। টাইপ দুই ধরনের, একটা স্পিন বেস থাকে, একটা ক্যাম বেস থাকে। এখানে হচ্ছে ক্যাম বেস। ক্যাম বেস, এই যে ক্যাম বেস। ক্যামের কারণে সে ওই রোটেট হলে 1 cm অথবা 1/2 cm পরিমাণে সে যখনই রোটেট করে সামনে পেছনে। আচ্ছা, এখন এখানে জিনিসটা বুঝছি আমি, যেমন আমরা এই যে এইটার সাথে সরাসরি দিছি কি ব্যাক রেস্টের সাথে, তখন কি হবে, ব্যাক রেস্টের সাথে না দিয়ে আমরা এখানে আরেকটা রোলার ইউজ করছি ড্যান্সিং, সেটার সাথে থাকবে এটা। ও মানে সাথে আমরা সাথে এখন এটা ডিরেক্ট দিচ্ছি, তখন হয়ে যাবে ইনডিরেক্ট, বুঝছেন? সাথে সাথে দিবে না। এখন এটা বুঝছি, আমরা তো এখানে আমরা ব্যাক রেস্টও এইটা হিসেবে কাজ করছি, ব্যাক রেস্টের সাথে সহজে দিয়ে দিছি, মোশনটা তার মানে কাজ মোশনটা করতেছে। সহজে ডিরেক্টলি ব্যাক রেস্টকে সেই করতে, সামনে পিছে করতেছে। তখন কি হবে, ব্যাক রেস্টে তো ফ্রি, তার উপরে যখন এই যাবে ড্যান্সিং থাকবে, ড্যান্সিং এর সাথে যদি আমরা এটা সংযোগ দিয়ে দিই, কারণ ড্যান্সিং এর কারণে ওই যে সামনে পিছে হবে, একটা হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। বুঝছেন এবার বিষয়টা? ওটা রাখলেই হইতো না। এটা থাকবে, ইজিং শ্যাফট থাকবে, এটা থাকবে, তো শার্প দিয়ে কাজ করা ড্যান্সিং যায় না। রোলার থাকবে। হ্যাঁ বলেন, এটা হচ্ছে দেখা গেছে যে আমার 500 ফ্যাব্রিকটা তৈরি করতে হয়েছে 5500 ইয়ান লাগবে, কিন্তু 100 ইয়ান বেশি হয়ে গেছে, এক্সট্রা
এক্সট্রা চলে আসছে। ওই এক্সট্রা ইয়ানগুলো আমরা এখানে ইমিট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্সট্রা ইয়ানগুলো দেখা গেছে এগুলো আমাদের নাম্বার অফ হিল ফ্রেমে যতগুলো হিল ডাই আছে ওর মধ্যে দিয়ে এগুলো নেওয়ার জায়গা নাই, তখন আমরা এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বুঝছেন বিষয়টা? যে ইয়ানটা নাই, দরকার নাই, সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই এখন আরেকটা কাজ আছে, দেখি আমাদের এটা দেন। না 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 না, সময় নাই, এই একটা করতেই হবে, এই একটা ক্লাসে ল্যাবে সমস্যা। কনভেনশনাল লেট অফে আমরা দেখেছিলাম যে আমাদের দুই ধরনের হইতে পারে, নেগেটিভ হইতে পারে, হয়তো বা কি পজিটিভ হইতে পারে। তো আমরা পজিটিভের জন্য যেটা দেখেছিলাম যে আমরা স্পিড রিডিউসিং গিয়ার, মানে সেটা কি অন গিয়ার ইউজ করছিলাম। খেয়াল আছে কি সবার? হ্যাঁ, স্পিড রিডিউসিং গিয়ার, সেটাকে কি বলে? অন গিয়ার। আমাদের মনেই নেই, তোমরা পড়বা, থিওরিতে পড়বা। ওইখানে দেখা গেছে যে আমরা মেকানিক্যালি কন্ট্রোল করতাম, কিন্তু এখানে আমরা কি করতেছি? মোটর দ্বারা কন্ট্রোল করতেছি। এই যে মোটর, এটাকে বলা হচ্ছে সার্ভো মোটর। এই সার্ভো মোটরটা বেসিক্যালি আমরা ইউজ করতেছি কার জন্য? শুধু লেট অফের জন্য। এর কিন্তু আলাদা কোনো ফাংশন নেই, এর ফাংশন শুধু একটাই, এইটাকে এই বিম থেকে আমরা ওয়ার্কটাকে একটা নির্দিষ্ট হারে উইভিং জোনে ছেড়ে দিব। এটাই হচ্ছে এটার কাজ। মেইন মোটরের সাথে কিন্তু এটার নাই, ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু এটাকে করতেছি, ইউজ করতেছি। তার মানে এখন আপনি চিন্তা করেন, আমরা কনভেনশনালে শুধু আমাদের একটা মোটর দিয়ে আমরা পুরো মেশিনটা চালাইছি, পুরো লুমটা চালাইছি। তার মানে ওটা কি ছিল? সিঙ্গেল মোটর ড্রিভেন। আর এইখানে কিন্তু আমরা মেইন মোটর আছে, লেট অফের জন্য সার্ভো মোটর আছে, আরো অনেক মোটর দেখবো আমরা। তার মানে এটা কি মাল্টি মোটর ড্রিভেন। তার মানে মডার্নগুলোতে বেসিক্যালি আমরা যখন দেখবো যে ম্যাক্সিমাম প্রায় সব লুমই এরকম হচ্ছে কি মাল্টিপল মোটর ড্রিভেন। কারণ কনভেনশনালের সাথে এটার একটা বেসিক পার্থক্য আমরা বুঝতে পারলাম। তো এখানে আমরা কি কার মাধ্যমে এটাকে লেট অফ করাচ্ছি? সার্ভো মোটর থেকে এই যে বিম, এটাকে বলতেছে হচ্ছে বিম হুইল, ঠিক আছে? ওইখানে নিচে আরেকটা হচ্ছে পিনিয়ন আছে, ওই যে ছোট পিনিয়ন, ওই যে দেখছেন? অর্থাৎ ওইখান থেকে বেসিক্যালি মোটরটা শ্যাফট হয়ে এখানে যাবে, ওই অনুযায়ী এটা ঘুরবে, ঠিক আছে? ওই শেপ কোনটা? হ্যাঁ আছে ভিতরে আছে শেপ। যাবে দেন হ্যাঁ, দেখবো আর কি। এখন যারা দেখছেন আমার এখানে আমরা কি ইউজ করছি দেখেন তো, একদম হ্যাঁ কি ইউজ করছি? গিয়ার। তার মানে এটা কি হবে? কি ধরনের? না বলতেছি এটা কি মেকানিক্যাল নাকি কোন? অবশ্যই মেকানিক্যাল। মোটর নাই। হ্যাঁ, এখানে আমরা মেকানিক্যালি গিয়ারের মাধ্যমে কন্ট্রোল করতেছি। আমরা টেক আপে দেখেছিলাম আমরা 5 হুইল টেক আপ মেকানিজম, 7 হুইল টেক আপ মেকানিজম, এইটা হচ্ছে 9 হুইল টেক আপ মেকানিজম। মেইন মোটর থেকে এখানে আসছে, হ্যাঁ চ্যাপ্টার থেকে এখানে আসছে। তার মানে এটা হলো 9 হুইল টেক আপ মেকানিজম, এই যে, ঠিক আছে? হ্যাঁ দেখছি। হ্যাঁ, এটা আরো ভিতরে আছে, বাইরে থেকে দেখা যায়। 1 2 3 4টা দেখতেছি আপাতত। 4টা আছে। এখন একটা ই করে। এইটা হচ্ছে আমাদের পিকানলের একবারে ওল্ড একটা ভার্সন, ডেল্টা এক্স। এই মডেলটার নাম হচ্ছে ডেল্টা এক্স। এরপরে ইন্ডাস্ট্রিতে অমনি প্লাস 800 অনেক আপডেট মেশিন আসছে, যেগুলোতে আমরা হচ্ছে এই গিয়ারগুলোকে অমিট করে আমরা এখানে সার্ভো মোটর দিয়েছি। হ্যাঁ, তখন ইলেকট্রিক্যালি বোথ সাইড কন্ট্রোল হচ্ছে। এটার পরের ভার্সন যেটা লেট অফ হচ্ছে ওইটা থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, ওইখানে মোটর। এখন আপনি চিন্তা করেন, মোটর আছে ওখানে, ইলেকট্রিক্যালি কন্ট্রোল হচ্ছে, মেকানিক্যালি কন্ট্রোল হচ্ছে, যেটাই হোক না কেন আমার তো লেট অফ এবং টেক আপ দুইটাই সিনক্রোনাইজড হতে হবে। হ্যাঁ, এটা আমরা আগে থেকে মনিটরে এটা সিনক্রোনাইজড। এটা যেহেতু মেকানিক্যালি মোটরের সাথে সম্পৃক্ত, আমরা ওইখানে আমরা দিয়ে দিব আর কি, মোটরে এটা করা যায়, মানে মনিটরে এটা সেট আপ করা যায়। কি কারণে? যদি সিনক্রোনাইজ না করি, ইয়ার্ন স্ল্যাকও হইতে পারে, আবার ওভার টেনশনও হইতে পারে, যেটা দুইটাই হচ্ছে ব্রেকেজ রেট বেশি হওয়ার কারণ। তার মানে আপনি এটা মনে করেন যে আমরা এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে আপডেট মেশিনগুলো চলতেছে, এগুলো দুই পাশেই হচ্ছে আমরা সার্ভো মোটর ইউজ করতেছি, টেক আপেও সার্ভো মোটর ইউজ করতেছি, লেট অফেও সার্ভো মোটর আমরা ইউজ করতেছি। বাকি এটা অনেক ওল্ড ভার্সন বলে আমরা এখানে মেকানিক্যালি আমরা কন্ট্রোল করতেছি 9 হুইলের মাধ্যমে, ঠিক আছে? আমাদের এখানে একটাও আছে সার্ভো মোটর লাগানো, মানে এই
সার্ভো মোটর না, সার্ভো মোটর লাগানো কোনো আপডেট মেশিন আমাদের নাই এখানে, মানে টেক আপের জন্য। ওঠেন, হ্যাঁ বলেন বলেন বলেন। আছে হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। ওটা তো দেখা যাবে না। হ্যাঁ দেখা যাবে, এটা দেখা চেঞ্জ পিনিয়ন আছে এখানে অবশ্যই। চেঞ্জ পিনিয়ন না হলে আপনি কখন কখন দেখা গেছে যে পিপি এর সাথে তো অবশ্যই চেঞ্জ পিনিয়নেরই লাগবে, কারণ আপনি তো সবসময় পিপি এক রাখবেন না, তাই না? পিপিআই অনুযায়ী তো আপনাকে চেঞ্জ পিনিয়নটা এটা কি করতে হবে। এখানে 7 হুইলের কনস্ট্যান্ট হচ্ছে 1, এখানে কিন্তু 1 না 1.5, দুইটা হুইল চেঞ্জ না। এটা দেখবো, এই যে এখানে আছে, ঠিক আছে, এটা এবং এটা হ্যাঁ খুলেই করা যাবে। এটা দেখবো পরে, এটা আমরা মাঝে ফাঁসি এসে এটা দেখে যাবো। এখন যেহেতু আমাকে ইয়ে করতে হবে, আমার সময় ডিউরেশনটাও কম, 11:10, ঠিক আছে। এটা সমস্যা নেই, আমাদের রোজাল ভাই আছে। আপনারা যদি কেউ যদি এসে দেখতে চান যে আমি চেঞ্জ পিনিয়নটা দেখবো, চেঞ্জ হুইলটা দেখবো, ভাই দেখাই দিতে পারবে, সমস্যা নেই। এরপরে বিটাপে আসবো। আমাদের এখানে কি ধরনের বিটাপ একজন বলেন তো? ক্যাম বিটাপ। তো কনভেনশনালে যে আমাদের ক্র্যাঙ্ক এবং ক্র্যাঙ্ক আর্ম বিটাপ মেকানিজম ছিল, এখানে কিছু লিমিটেশন ছিল। লিমিটেশনগুলো বলেন তো একজন কেউ। আর 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 ফিক্স ছিল, তার ফলে কি কি সমস্যাটা হতো যে আমি যদি বেশি হইতে ফেব্রিক তৈরি করতে পারতাম না এটা। তারপর হচ্ছে লুমের জার্কিটা বেশি ছিল, যেহেতু জার্কিং যেটা বেশি ছিল। হ্যাঁ এখন হ্যাঁ, এখন যেটা বিষয়, আমরা কনভেনশনালের যে ক্র্যাঙ্ক এবং ক্র্যাঙ্ক আর্ম বিটাপের থেকে ক্যামের যে অ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে যেহেতু ক্যামের মাধ্যমে আমরা করতেছি, এই রিডটাকে সামনে পিছিয়ে নিচ্ছি, বিটাপ করতেছি, তার মানে আমি ইচ্ছা করলে ডুয়েল বাড়াইতে পারতেছি। স্লেট ডুয়েল যেটাকে আমরা বলছি, স্লেট ডুয়েল কি করতে পারতেছি? বাড়াইতে পারতেছি, যার ফলে আমাদের ফেব্রিক উইথ আমরা কি করতে পারতেছি, বেশি উইথে ফেব্রিক আমরা তৈরি করতে পারতেছি। এখানে যেহেতু একটা ইসের উপরে বসানো, শ্যাফটের উপরে বসানো বা ইসের মধ্যে বসানো, শুধু ওইটাই মুভ করবে পুরো, কিন্তু লুমের কিন্তু সব অংশ কিন্তু ই করতেছে না, তার মানে জার্কিনেসও কি করতেছে, কমতেছে। আচ্ছা এইটা ক্যামগুলো কোথায়? এটা ক্যাম, হ্যাঁ এটা দেখবো আমরা, এখানে দেখা যাবে না, এখানে দেখবো। মানে রিডটা যেটার উপরে বসানো, এটা এখানে না দেখে আমরা যে ইসে দেখবো এখানে, বাকি এখানে দেখবো যে ক্যামগুলো রিডের কোন সাইডে থাকে, দুই পাশেই থাকে এবং সেগুলো